কয়েকটা সংস্থার মহাপরিচালক নিয়োগ করা হলো, সব দেখলাম যে হচ্ছে বিএনপির এক একটা অঙ্গ সংগঠনের নেতা, কেউ বাদ নাই। প্রত্যেকটা জেলা পরিষদের প্রশাসক দেওয়া হলো, সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হলো। এদের যোগ্যতা একটা আছে, কিন্তু আবার যোগ্যতাটা কি ওই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে নির্বাচন করতে গিয়ে প্রত্যেকেই। বিএনপি ক্ষমতার কারণে অনেক কিছু কিছু সময়ের জন্য ভুলে যায়, আবার যখন দেখে যে তাদের গায়ের দিকে আসতেছে তখন আবার এগুলো কিন্তু মাথায় চলে আসে। বিএনপি না হয় ভুলে গেছে বুঝলাম, কিন্তু আপনারা তো ভুলেননি। তাহলে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিভাবে শপথ নিলেন? আসলে সময়ের 1/4, অসময়ের 10/4। এখন 10/4-এও কোনো কাজ সেভাবে হবে টবে না আর কি। তখন কিন্তু ইচ্ছা করলে আপনি সংবিধানকে নেগেশনে ফেলে দিতে পারতেন আর কি। তখন ইচ্ছা করলে আপনি একটা বৈপ্লবিক অবস্থান তৈরি করতে পারেন। বাংলাদেশে কিন্তু সকল কিছু সম্ভব। যেরকম দেখেন আমাদের এই যে জুলাই আন্দোলন করে এই ছাত্ররা এখন হান্নান মাসুদ ভাইয়ের মতো নেতারা এখন পার্লামেন্টে আছে। দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ কড়া আলাপে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। এবং রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতে যে আলোচনাটা দিয়ে আজকের কড়া আলাপ শুরু করতে চাই, মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন গতকাল। যে অসুস্থতার অজুহাতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং বিদেশে তিনি যেন পালিয়ে যেতে না পারেন এই অসুস্থতার অজুহাতে, সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর সাজিদুল হক রুবেল, আপনার সাথে আলোচনাটা প্রথমে শুরু করতে চাই যে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এনসিপি সহ কয়েকটি দল তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে, আবার তার কাছে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েও প্রশ্ন তুলছেন। এই যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং সামগ্রিক সাংবিধানিক পরিস্থিতিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। আসলে বিষয়টা যে গত কয়েকদিন ধরেই বেশ জল্পনা ছিল, কল্পনা ছিল। পরে জল্পনা কল্পনার সব অবসানের শেষে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনি পদত্যাগ করলেন আর কি, এবং তার একটা লিখিত পদত্যাগ পত্র পেলাম, এবং সেটা আমার মনে হয় বাংলাদেশের সব মানুষই যারা পড়তে পারেন বা সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করেন তারা সবাই পড়ে ফেলেছে। সেটা নিয়ে পুনরাবৃত্তি করা দরকার নেই। সেটার মধ্যে খোঁজার চেষ্টা করেছি আর কি, যে অন্য কোনো ইঙ্গিত টিঙ্গিত আসে কি না, কিন্তু সেটা আমরা দেখেছি তিনি একটি কথাই বারবার বলার চেষ্টা করেছেন, তার শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, ইত্যাদি ইত্যাদি বিষয় আর কি। এবং সরকার পক্ষ থেকে আমরা তেমনটা অফিসিয়ালি তেমন আর কোনো কিছুই জানতে পারি নাই। আমি জানতে পারি নাই, হয়তো আপনারা জানতে পারেন, আমি জানতে পারি নাই। তারাও মনে হয় ওই যে স্বাস্থ্যের যে বিষয়টি রয়েছে সেটাকেই হচ্ছে গিয়ে তার সরকারও এই ব্যাপারটাই মনে হয় হচ্ছে বলার চেষ্টা করছেন বা বলছেন আর কি, এবং বলবেনও ভবিষ্যতে। তো এই জায়গায়, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময়কালে যেমন একটা ব্যাপার ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরপর একটা আবেগ ছিল, একটা যুক্তিও ছিল খুব প্রখর সেই সময়, এবং সেই সময় একটা ছাত্র জনতার একটা আন্দোলনও গড়ে ওঠার প্রক্রিয়ায় ছিল। বঙ্গভবনের সামনেও জমায়েত হয়েছিল, কিন্তু সেটা সাস্টেইন করে নাই, সেটা আবার পিছিয়ে হটে যায় এবং সেটা আস্তে আস্তে আবার কম্প্রোমাইজেশনের জায়গায় চলে আসে। এবং তখন অনেকেই বিএনপি সহ, ইভেনকি আমরাও, বামপন্থীরাও এবং আরও অনেকেই, যে সাংবিধানিক ধারাবাহিকতার একটি বিষয়কে গুরুত্ব দিয়েছিলাম, এবং গুরুত্ব দিয়ে তখন এই বিষয়টা হচ্ছে সবাই একত্রিতভাবে ওই ব্যাপারটাই হলো একমত পোষণ করে নেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সেই সময়কার পদত্যাগের বিষয়টি।
এবং তারপরও আমরা বিগত মানে ইন্টারিম সময়ে সরকারের সময়কালটি বা তারপর হচ্ছে যে নির্বাচন উত্তরকালে এই সময়কালে তেমন কোনো কার্যকরী আন্দোলন তার গ্রেফতার বা তার বিচার ইত্যাদির দাবিতে ঘটে নাই। ব্যাপারটা অনেকটা ইজাজ ভাইয়ের সাথে আমি বলছিলাম আর কি, আমাদের বয়স তো কাছাকাছি, তো আমরা ছোটোবেলায় হরলিক্সের অ্যাড দেখতাম বিটিভিতে আর কি, সেখানে একটা কথা ছিল আমি তো এমনি এমনি খাই আর কি, তো অনেকটা এমনি এমনি উনি পদত্যাগ করলেন আর কি, সেরকম একটা আন্দোলন ঘেরাও টেরাও বা কোনো একটা ইফেক্টিভ জায়গা থেকে বিরোধী দলের দাবির মুখে ব্যাপারটা ঘটে নাই আর কি। ব্যাপারটা সরকারের কোনো ব্যাপার থাকে ইন্টারনাল, বাট সরকার তো সেটা বলেনি। আমার ওই বিদেশের মাটিতে বসে একজন মব ইনফ্লুয়েন্সার আছে, সে কখন কি তথ্য দিল সেটা তো বিশ্বাস করবো না, সেটা তো আর আমার ওটার উপর তো আমার ইমান আকিদা নির্ভর করে না, তো আমি তার কথা ওটা ধরবো না। আমি ধরবো হচ্ছে গিয়ে আমি যার ডকুমেন্টেশন আমার সামনে থাকবে সেটার উপরে আমি কথা বলার চেষ্টা করবো আর কি। ফলে এই জায়গাটা এসছে এখন আসার পর হচ্ছে আজকে নাহিদ বেশ গুরুত্বপূর্ণ বক্তব্যটা, খুবই গুরুত্বপূর্ণ যে অজুহাত স্বাস্থ্যের অজুহাতে উনি যদি চিকিৎসা করতে বাইরে যেতে না পারেন আর কি, এই বক্তব্যটা তিনি দিয়েছেন। ঠিক আছে, উনি বিচার দাবি করেছেন, এটাও ঠিক আছে, তবে আমাদের একটু মনেও রাখতে হবে যখন সবচেয়ে বড় সুযোগ ছিল আর কি, ওই যখন হচ্ছে শপথ গ্রহণের ব্যাপারটা ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের, তখন কিন্তু এই নাহিদি আবার হচ্ছে তার কাছেই শপথ গ্রহণ করেছিলেন, উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছিলেন আর কি। তখন কিন্তু ইচ্ছা করলে আপনি সংবিধানকে নেগেশনে ফেলে দিতে পারতেন আর কি, তখন ইচ্ছা করলে আপনি একটা বৈপ্লবিক অবস্থান তৈরি করতে পারবেন। আসলে সময়ের 1/4, অসময়ের 10/4, এখন 10/4-এও কোনো কাজ সেভাবে হবে না আর কি। তারপর আমরা মনে করি যে হচ্ছে তার ইমিউনিটি তো হচ্ছে যতক্ষণ রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তার অনেকগুলো কমপ্লেইন রয়েছে, সেই কমপ্লেইনগুলো তো হচ্ছে অনেক বিষয় রয়েছে, দুর্নীতিরও ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপার নিয়ে নিশ্চয়ই হচ্ছে তার বিচারের কাঠগড়ায় দাঁড়াবার সুযোগ থাকলে সে বিচারের কাঠগড়ায় থাকবে। সেখানে আবার কেউ হচ্ছে সেফ এক্সিট দেবেন কিনা সরকার, সেটাও আমরা জানতেও চাই, আমরা বুঝতেও চাই আর কি, বিষয়টা আসলে কিভাবে দেখা হবে আর কি। আচ্ছা, ডক্টর সাজিদুল হক রুবেল, আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদের আগে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন এবং আমরা দেখলাম যে স্পিকার তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। সবকিছু মিলে এটা কি কোনো স্ট্র্যাটেজিক বিষয় ছিল কিনা বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে? এবং তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেফতারের যে দাবি এবং বিচারের আওতায় আনার যে দাবি হঠাৎ করে আনা হলো, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে কি বিচারের আওতায় আনা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। স্ট্র্যাটেজির কথা যেটা বললেন সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক কারণে ওনাকে রাষ্ট্রপতি রাখা হয়েছে, কনস্টিটিউশনাল ভ্যাকিউমটা যেন না থাকে। এবং রাজনৈতিক স্ট্র্যাটেজিটা যদি বলেন, প্রথম অধিবেশনে যখন প্রেসিডেন্ট তার ভাষণ রাখেন, এই আওয়ামী লীগ সরকারের আমলের প্রেসিডেন্ট যাকে বানানো হয়েছে উনি স্বয়ং নিজেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এবং এটা সংসদে লিখিত আছে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হিসেবে কি বলেছেন, এবং তাকে যেই দল ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন সেই দলের সম্বন্ধে উনি কী বলেছেন সেটা হচ্ছে লিখিত প্রমাণ, রেকর্ডেড প্রুফ। সেটা ছিল পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এখন কেউ যদি তার দায়িত্ব পালন করতে না চান বা পালন করতে অক্ষম থাকেন, তাকে তো আর বাধ্য করতে পারবেন না। সো রুবেল ভাই যেটা বললেন, হয়তোবা উনি এমনি এমনি করেছেন, হয়তোবা উনি আসলেই অসুস্থ, বা হয়তোবা অনেক গুঞ্জন যেরকম শোনা যায়। এনসিপির অনেক নেতারা বলছেন যে স্ট্র্যাটেজিক কারণে আসলে সরকার তাকে এখন জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য, পদত্যাগ করার জন্য হয়তো সিচুয়েশন ক্রিয়েট করেছে। এমন বিষয়ের সাথে আপনার মন্তব্য জানতে চাই। না, এখন সরালে ওনাদের লস কি, আর আগে সরলে ওনাদের কি লাভ হতো, এটা হচ্ছে ওনারা যদি ব্যাখ্যা করে বলেন তাহলে সেটা এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে হয়তো বা পারে, যদি ওনারা বলতে পারেন যে এখন দেওয়াতে ওনাদের কি লস আর আগে না করাতে ওনাদের কি লাভ হতো।
এখন সরকার গঠন করার পর 5 মাস সময় গিয়েছে, পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে। এখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হয় তাহলে হয়তো শুরুর দিকে সরিয়ে দিলে যে ধরনের জটিলতা তৈরি হতো সেই জটিলতা হচ্ছে না আর কি, এই ধারণা থেকে হয়তো তারা এই না মন্তব্য না, করেছে। এটা তো আমি আগেও আরেকটা টক শোতে বলেছিলাম যে প্রেসিডেন্টের ব্যাপারটা আমাদের যেই গণ আন্দোলনের পথে, জুলাইয়ের আন্দোলনের ফলে যেই সরকার, ইন্টারিম সরকার আসলো, পরে ভোট হলো, এখানে কনস্টিটিউশনাল ভ্যাকিউম করে দেশ চালানো যাবে না। কনস্টিটিউশনাল ভ্যাকিউমটা যেন না থাকে, এটা একটা কারণ প্রেসিডেন্টকে থাকা রাখা, আপনি যেভাবেই বলেন। উনিও ছিলেন, উনি যাননি। দেশকে ওইরকম বিপর্যস্ত পরিবেশে মুখে ফেলার তো কোনো প্রয়োজন নেই, তো ছিলেন উনি। এখন উনি থাকবেন না, উনি চলে যাচ্ছেন। কিন্তু বিরোধী দলেরা যেভাবে বলছেন বা অতীতেও বলেছেন যে ওনাকে রাখা যাবে না, উনি থাকতে পারবেন না, উনি দোষও। দেখেন, রাজনীতিতে রাজনৈতিক অ্যাঙ্গেলও আছে, আইনগত অ্যাঙ্গেলও আছে। তো সব দিকটা বিবেচনা করেই আপনার এইসব দিক নির্ণয় করতে হয়। এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি থাকছেন না, উনি পদত্যাগ করেছেন। সো উনি পদত্যাগ করেছেন সংবিধানের 50 অনুচ্ছেদ আকারে। এখন স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে নেক্সট অধিবেশন ডেকে রাষ্ট্রপতি আবার ইলেকশন করে নিয়োগ দেওয়া হবে এবং সেটা বোধহয় সামনে 90 দিনও লাগবে না, সামনে অধিবেশন আছে, সেই অধিবেশনে রাষ্ট্রপতি নিয়োগ হয়ে যাবে। কিন্তু বিরোধী দলরা যেটা বলছেন যে পালাতে দেবে না, কি যেভাবে বলছে যে রাষ্ট্রপতির অনেক দায়মুক্তর হিসাব আছে। হ্যাঁ, 51তেই বলা আছে রাষ্ট্রপতির দায়মুক্তির হিসাব আছে। সে যেই হোক, উনি রাষ্ট্রপতি থাকাকালীন উনি যাই করেছেন সেটা দায়মুক্ত পাবেন। কিন্তু এখন কথা আছে যে অতীতে কি আছে কিনা বা ভবিষ্যতে কিছু হবে কিনা। বরঞ্চ আমার কাছে মনে হয় যে বিরোধী দলের নেতা নেত্রীরা যদি এইভাবে দাবিটা উত্থাপন করেন যে অতীতে উনি দুর্নীতি দমন কমিশনের ছিলেন, কমিশনার ছিলেন, কোন ব্যাংকের ডাইরেক্টর বা এরকম কিছু একটা ছিলেন, ওনারা সরাসরি এইভাবে একটা না করে ওনারা বলতে পারেন যে খতিয়ে দেখা হোক ওনার বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে যেন সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তো ডাইরেক্ট সরাসরি উনি প্রেসিডেন্ট হিসেবে ওনাকে আপনাকে এই করতে দেবেন না, সেই করতে হবে, সংবিধানের বর্তমানে, ভবিষ্যতে হয়তো বদলাবে, কারণ পার্লামেন্ট যখন অ্যামেন্ডমেন্ট আনবে তখন দেখা যাবে যে সংস্কার সংশোধন বর্তমান সংবিধানে এটি আসলে করার কোনো সংবিধানেই হয়তো বা ভবিষ্যতে সুযোগ থাকবে না। কিন্তু এখন যেটা আছে যে এই প্রেসিডেন্টের একটা দায়মুক্তি ইনডেমনিটি আছে 51-তে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায়। আর প্রেসিডেন্টের কাজ তো ওইরকম কিছু না, হি ইজ নট ইন এ কমান্ডিং অথরিটি টু ডু এনিথিং। সো ইন এনি কেস ওনার আগে পরের হিসাবটা করা যেতে পারে, বাট ওনারা যেই ভাবে দাবি তুলছেন, যেইভাবে প্রশ্ন করছেন, আমার কাছে মনে হয় ও আরও অনেক ভালোভাবে দাবিটা এবং প্রশ্নটা করা যায়। আমার মনে হয় ওনাদের প্রশ্ন করার শব্দ চয়নটা আমার কাছে মনে হচ্ছে সঠিক হচ্ছে না আর কি। ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। আব্দুল হান্নান মাসুদ, আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর আর রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার ছিল, কিন্তু বিএনপি এখন পরিকল্পনা মাফিক এতদিন পর রাষ্ট্রপতিকে পদত্যাগ করেছে। এই খেলা আমরা বুঝি এবং অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসরকে, রাষ্ট্রপতিকে সেফ এক্সিট বা বিদেশে পালিয়ে যেতে যেন তিনি না পারেন সেজন্য সজাগ থাকতে হবে। সরকারকে অবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। যে কথাগুলো শুনছিলাম ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবিরের কাছ থেকে, যে সংবিধান অনুযায়ী তার যে ক্ষমতা আমরা দেখেছি রাষ্ট্রপতি হিসেবে, সেখানে কমান্ডিং কোনো সিচুয়েশনে তিনি ছিলেন না। তাহলে কিসের ভিত্তিতে আসলে আপনারা রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি তুলছেন এবং যে ভাষা ব্যবহার করছেন সেটির ব্যাখ্যা যদি দেন। ধন্যবাদ সহ আলোচকদেরকে। আসলে আমি শুনছিলাম মনোযোগ দিয়ে কথাগুলো। আমরা যেই দাবিতে, যেই কথার উপর ভিত্তি করে আমরা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ অপসারণ চেয়েছিলাম, সে একই কথার ভিত্তিতে আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি করছি। আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও করছি। উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে কয়েকবার রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। উনি দুই ধরনের কথা বলেছেন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শেখ হাসিনা পদত্যাগপত্র একবার বলেছেন দিয়েছে, আবার বলেছেন দেন নাই। সরাসরি তিনি শপথ লঙ্ঘন করেছেন এবং এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। যখন শপথ লঙ্ঘন করে রাষ্ট্রপতির মতো পদে থাকা, এর পাশাপাশি হচ্ছে আওয়ামী লীগের যত অপকর্ম,
এই সকল অপকর্মের সহযোগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিল। হয়তোবা আমাদের বিএনপির ভাইয়েরা অনেক কিছু ভুলে যান যখন ওনাদের দলীয় স্বার্থে, এখন হয়তো রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের ব্যাপারে দ্বিমত পোষণ করতেছেন। দেখা যাবে যখন মনে হবে যে ওনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, তখন দেখবেন যে অনেক আইন বের হয়ে যাবে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যাবে কেন, মানে এই ধরনের অনেক আইন বের হবে। কারণ ওনারা তো হচ্ছে যতদিন রাষ্ট্র পরিচালনা করছেন, যতটা না দেশের স্বার্থ বিবেচনা করছেন, তার সাথে বেশি কীভাবে আরও দীর্ঘ সময়, আরও বেশি সময় ক্ষমতায় টিকে থাকা যায়, সেই চেষ্টাটা করে গিয়েছেন। এই কারণে এখন একটু দ্বিমত পোষণ করে যাচ্ছেন আর কি। ধরেন হচ্ছে ওনারা ভুলে গিয়েছেন হয়তো যে হচ্ছে এই রাষ্ট্রপতি দুদক কমিশনার থাকতেই, যখন দুদকের কমিশনার ছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু হচ্ছে রিপোর্ট করা হয়েছিল বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, এই ধরনের রিপোর্ট তৈরি করা হয়েছিল। ভয়ঙ্কর বেগম খালেদা জিয়াকে ফাঁসানো হয়েছিল, আমাদের ইয়াকে ফাঁসানো হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রীকে ফাঁসানো হয়েছিল। ওনার নেতৃত্বে হচ্ছে সংখ্যালঘু কমিশন করে বিএনপির বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে বিএনপি সরকারকে বেকায় দিয়ে ফেলানো হয়েছিল বিভিন্ন মিথ্যা তথ্যপত্র যুক্ত করে। ওনার নেতৃত্বেই ইসলামী ব্যাংক সহ ব্যাংক খাতকে ধ্বংসের নীল নকশা করা হয়েছিল। তো এগুলো হয়তো ওনাদের মাথা থেকে চলে গিয়েছে। যেমন হচ্ছে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সকলের শ্রদ্ধাভাজন, ওনার বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলায় যেই এসআই চার্জশিট দিয়েছিল, সেই এসআই এখন হচ্ছে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ থানায় উনি এখন হচ্ছে ওসি, এবং উনিই যাই ইয়াকে প্রটোকল দিচ্ছে। তো এগুলা বিএনপি ক্ষমতার কারণে অনেক কিছু সময়ের জন্য ভুলে যায়, আবার যখন দেখে যে তাদের গায়ের দিকে আসতেছে, তখন আবার এগুলা কিন্তু মাথায় চলে আসে। বিএনপি না হয় ভুলে গেছে, বুঝলাম, কিন্তু আপনারা তো ভুলেননি। তাহলে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিভাবে শপথ নিলেন তখন ভুলে না গিয়ে? আমি বলছি, শেষ করি। ধরুন হচ্ছে আমাদেরকে তো যখন আমরা গণঅভ্যুত্থানের মাঠে রাস্তায়, তখন কিন্তু বিএনপি সহ জামাত ইসলামী সহ ওনারা সবাই কিন্তু হচ্ছে তখন সেনানিবাসে মিটিং করতেছিলেন ওয়াকারের সাথে। চিন্তা করেন নাই যে গণঅভ্যুত্থান যাদের নেতৃত্ব হলো, যারা আছে তাদেরকে নিয়ে যায়। ওনারা কিন্তু হচ্ছে সেখান থেকে আবার সরাসরি আর্মি এই প্রটোকল নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পুর কাছে গিয়েছিলেন, ওনারাই সেখানে বৈধতা দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমাদেরকে সেই বঙ্গভবনে যাওয়ার জন্যে সেই দিন অনেক প্রেশারাইজ করা হয়েছিল, আমরা যাইনি। কিন্তু আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট না পেয়ে, ওনারা এই রাজনৈতিক দলগুলো যখন আমাদেরকে সাপোর্ট দেয় না, তখন আমাদের বাধ্য হয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতার কথা চিন্তা করে তখন আমাদের ওখানে যেতে হয়েছে। আমরা একটা সময় যখন হচ্ছে উনি রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছে, যখন উনি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দ্বিচারি বক্তব্য দিয়েছে, তখন আমরা সরাসরি দল থেকে আমরা সরাসরি ওনার পদত্যাগের দাবি তুলছি। বিএনপির কাছে মনে হয়েছে সাংবিধানিক সংকট তৈরি হবে। বিএনপি তো এখন হচ্ছে ওই 12-13 সালে আমরা যখন কথায় শুনতাম সংবিধান সবার উপরে, সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না, ওবায়দুল কাদের বলতো, হাসান কিনু বলতো, এরপরে হচ্ছে ওদের নেতারাই বলতো সংবিধানের বাইরে এক চুলো যাবে না। এখন বিএনপির ভাষায় আমরা সেটা পাই, সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না, সংবিধান সবার উপরে। এই সংবিধানটা কোন সংবিধান? এই সংবিধানটা এখনো শেখ হাসিনা সেই সংবিধানটাই আছে। শেখ হাসিনা যেটাকে বারবার কাটছাট করেছে, এবং হচ্ছে সেই সংবিধান বারবার বলছিল 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা। আবার এই 72-এর সংবিধানের বিরোধের সবচেয়ে বড় অ্যামেন্ডমেন্ট এনেছিল মেজর জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। আপনি আবার যদি একটু প্রসঙ্গে ফিরে আসি, আমি এই কথাগুলো কেন বলতেছি, মানে হচ্ছে বিএনপি এই যে সংবিধানের দোহাই দিয়ে বা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, এই ইন্ডেমনিটির দোহাই দিয়ে এখন ইয়াকে অ্যারেস্ট করা যাবে না, গ্রেপ্তারের দাবি আমাদের অমূলক, মানে এই ধরনের কথাগুলো আসতেছে। ওই যে রাজনৈতিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, পদমর্যাদার রাজনৈতিক সহকারী, উনি বললেন এই ধরনের অমূলক কথাবার্তা বলে আসলে হচ্ছে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যাবে না, এই ধরনের বক্তব্য ফেসবুক স্ট্যাটাস অলরেডি দিয়ে দিয়েছেন। আবার দেখবেন আজ থেকে 2 মাস 4 মাস কিংবা 1 মাস যখনই একটু ঝামেলা হবে, দেখবেন যে এই ওকে আবার গ্রেফতার করবে। দাবিটা এই 5 মাস কেন আপনাদের কাছ থেকে আসেনি? এখন আমরা 5 মাস কেন আসেনি কে বললো? আমরা তো আরো আগ থেকেই বলছি, এবং আগেও বলছি অপারেশনের জন্য। আমরা ইয়ার সময় সংসদ অধিবেশনের সময় বলেছি, না আমরা সরকার গঠনের পরে বলেছি যে ওকে অপসারণ করে গ্রেফতার করতে হবে, ওকে বক্তব্য দিতে দেয়া যাবে না। পরবর্তীতে আপনারা যেভাবে জোরালো ভাবে আবেদনটা আমরা তখনও জোরালো ভাবে বলেছি, আমরা কখনো জোরালো, আমরা মাঠে আন্দোলন করেছি এটা নিয়ে, আমরা জোরালো ভাবে বলি না। এটা তো আপনার কাছে মিস ইনফরমেশন, তাহলে আমি বলতে হবে না, আপনারা জোরালো ভাবে বলেছেন, আমরা জোরালো ভাবে তখন বলেছি, তখন আরো জোরালো ভাবে বলেছি। এখন তো মাঠে আন্দোলন এখনো করি নাই, তখন আমরা মাঠেও আন্দোলন করেছি। আচ্ছা, তো এখন যে আপনারা দাবিটা করছেন, সেই দাবিটি আসলে কতটা যুক্তিযুক্ত বলে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে? আমাদের কাছে এখন যুক্তিযুক্ত, আমাদের কাছে এখন যুক্তিযুক্ত মনে হচ্ছে। বিএনপির কাছে কয়েক মাস পরে বা 1 বছর পরে যুক্তিযুক্ত মনে হবে যে গ্রেফতার করাটা উচিত। আচ্ছা, ঠিক আছে। ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আপনার মন্তব্য শুনতে চাই। না, আমার মন্তব্য খুব সোজা সাপটা। এমপি মহোদয় সাহেব যেটা বললেন, হয়তো আইন বের হবে, নাও বের হতে পারে, আবার এমনও হতে পারে যে ওনাদের আন্দোলনের কারণেই রাষ্ট্রপতিকে মামলা দেওয়া হতে পারে।
বলা যায় না এখন ওনারা কি দাবি করেন কি চান সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, রাজনীতির মারপ্যাচ অনেক খারাপ জিনিস। তবে বিএনপি যখন যেটা মনে হয় সেটা করে, গায়ে আসলে করবে, প্রয়োজনে করবে, না করে উনি যে কথা বলছেন এই কথার সঙ্গে আমি একমত না। রাষ্ট্রের প্রয়োজনে যখন যেটা দরকার তখন সেটাই করা হবে। এখন বর্তমানে প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়েছেন, এখন ওনার শূন্য পদে কিভাবে নতুন প্রেসিডেন্ট হবে সেই জায়গাটা আপনারা সহযোগিতা করেন। এবং ওনার যদি অতীতের কোনো কিছু থেকে থাকে, যেটা আমি বললাম, তারপরে আমার সমালোচক মাননীয় এমপি মহোদয় বললেন যে কিভাবে আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনে কী করা হয়েছে, যদি ওগুলো থাকে তাহলে ওগুলোর জন্য যদি মনে করেন যে ওইরকম কিছু আছে এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে থাকা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে বিএনপি কিছু অ্যাকশন নিচ্ছে না, তখন আন্দোলনে নেমে যান, তখন আন্দোলনের ভিত্তিতে হয়ে যাবে। আর যদি বিএনপি আগে করে ফেলে, আর যদি বিএনপি করে ফেলে তাহলে তার ওনাদের আন্দোলনে যেতে হলো না। এখন কখন কিভাবে কি হবে সেটা পরের ব্যাপার। এখন দেশে একজন রাষ্ট্রপতি দরকার, এখন সেই রাষ্ট্রপতি নিয়োগের দিকে সংসদে ওনারা সহযোগিতা করুক, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ অতীতে কি করেছে না করেছে সেটাও নতুন রাষ্ট্রপতি আসুক, উনি সাধারণ জনগণের কাতারে আসুক, তারপরে বিবেচনা করা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। এত আগেই থেকে জোর গলার কিছু বলার সংকেতটা আমি একটু অন্যভাবে দেখি, যেটা মনে হয় না এখন বলা শোভনীয় হবে, বাট দেখা যাক সময় কোথায় নিয়ে যায়। আচ্ছা, ডক্টর সাজিদুল হক রুবেল, এই যে অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, কিন্তু চিকিৎসার জন্য যদি তাকে বাধা দেয়া হয় বিদেশ যেতে, সেটি কি আসলে যৌক্তিক হবে কিনা, এটি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা? আসলে আমার একটা কথা মনে পড়ে গেল যে আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমরা ড্যাবের মানে বিএনপির চিকিৎসক সংগঠনের অনেক নেতৃবৃন্দ সহ তার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ অনেকের একটা প্রেস কনফারেন্সের কথা আমার মনে পড়ছে, যে তারা আকুলভাবে আবেদন জানাচ্ছিল সরকারের কাছে যে অবিলম্বে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার্থে তাকে বিদেশে পাঠাতে হবে। এবং আমরা তখন দেখেছি তৎকালীন যে অগণতান্ত্রিক বা স্বৈরাচারী যে সরকার, হাসিনা সরকার, এই কথাটাকে উড়িয়ে দিয়েছেন আর কি, এবং বেশ মন্তব্য করেছেন আর কি। এখনও বেঁচে আছে ভালোই তো আছে, মানে খুবই বিষয়টাকে হালকাভাবে দেখেছেন তো, এবং তাকে যেতে দেন নাই, তাকে হচ্ছে বিদেশে চিকিৎসা করতে দেন নাই আর কি। তো ঠিক তেমন ধরনের আচরণটা, ঠিক আছে, পুনরাবৃত্তি আমরা করব কিনা এটাও একটা দেখার বিষয় রয়েছে, ঠিক আছে। এখন তো সব চেঞ্জ আছে, আগের জালিম এখন তো আস্তে আস্তে মজলুমের কাতারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে আর কি। কিন্তু ও মজলুমের কাতারে আসুক, কিন্তু আমি জালিমের কাতারে উঠবো কিনা, আমাকে এটা দেখার বিষয় আছে। ফলে আমার যে নর্মস আছে, আমার যে ডেমোক্রেটিক ভ্যালুজ আছে, বা আমি যে বাংলাদেশ চাই, আমি যে রাজনৈতিক সংস্কৃতি চাই, সেই রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকেই আমাকে সিদ্ধান্তগুলো নিতে হবে। এখন ও খারাপ ছিল, আমি ওর মতো খারাপ থাকবো, তা করা যাবে না। তবে এভরিথিং যেটা হচ্ছে যে আপনার হচ্ছে কাস্টম, এভরিথিং হচ্ছে আপনার কালচার, পলিটিক্যাল কালচার, এই সব কিছু মিলিয়ে এবং একই সাথে আইন, ঠিক আছে, এইগুলো সব মিলিয়েই হচ্ছে কি আমাদেরকে অগ্রসর হতে হবে। কিন্তু তার আগে যে বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে যে এই অসুস্থতার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে মোটামুটি জানতাম যে তার এই সমস্যা, এই কারণে তার এটা করা দরকার। কিন্তু এইখানে এটা কি এক্সকিউজ, এটা কি অজুহাত? কি অজুহাত না, এটা অজুহাত না সেটাও কিন্তু বলা দরকার আমাদের কাছে, সরকারের বলা দরকার, ঠিক আছে, যে এটা এই কারণে যে এটা অজুহাত না, ঠিক আছে, এটা সরকারের উচিত ক্লিয়ার করা। বিষয়টা একটা ধূম্রজালের মধ্যে রেখে দিলে হবে কি,
আমাদের এমপি সাহেব যেটা বলেছেন যে যখন হচ্ছে ফেভারেবল কন্ডিশন তৈরি হবে বিএনপির জন্য, যে এই ডিসিশনটা ফেভারেবল, এখন আমার এটা করতে হবে, এটা আমার এখন ফেভারেবল না, ডিসফেভারে যেতে হবে, তাহলে এখন করব না। তো এই যে একটা সন্দেহর ইঙ্গিত দিচ্ছেন তিনি, সেই সন্দেহের ইঙ্গিতটা তখন আর হচ্ছে এমপি সাহেবের ইঙ্গিত থাকবে না, তখন জনগণের মধ্যেও এটা একটা বড় একটা হ্যাঁ এরকম একটা কিছু হইতেই পারে, আমাদের কাছে হাইড করছে। বিষয়টা যেন হচ্ছে হাইড অ্যান্ড সিকের জায়গা না থাকে, এটা যেন একটু ক্রিস্টাল ক্লিয়ার করে নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব বা সরকার, এটা আমার কাছে মনে হয় দরকার। এবং তারপর এটার হচ্ছে গুরুত্ব অনুযায়ী হচ্ছে তার যদি খুবই গুরুত্ব থাকে অসুস্থতার, এবং সেটা যদি দেশে চিকিৎসা সম্ভব না হয়, হ্যাঁ সেটাও একটা দেখার বিষয় আছে যে দেশে চিকিৎসা করা সম্ভব কিনা। যদি দেশে চিকিৎসা করা সত্যি সত্যি অসম্ভব হয় তাহলে বিদেশ যাবে। আর যদি দেখা যায় না ব্যাপারটা হলো এক ধরনের সেফ এক্সিট, তাহলে তো একটা বড় প্রশ্ন তৈরি হয়। জি, ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে এক প্রকার ক্ষমা করে দিয়ে নতুনভাবে বৈধতা দিয়েছিল, যে কথাটি বলছিলাম যে নাহিদ ইসলামের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের দলের নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে কি এক ধরনের বৈধতা দিয়ে, রাষ্ট্রপতির কথা বলছে, বৈধতা দিয়েছিল কিনা, এটা আপনি মনে করেন কিনা, এই বিষয়ে আপনাদের অবস্থানটা আসলে কি? কারণ তখন আপনাদের ভাষায় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ দিলেন, তখন কি ক্ষমতা গ্রহণের তাড়াহুড়া একটু ভুল হয়ে গিয়েছিল কিনা? দেখেন, আমি এটা ব্যাখ্যা অলরেডি দিয়েছি। তাড়াহুড়োটা বিএনপির ছিল, জামাত ইসলামের ছিল। তারা দুপুরবেলা একবার গিয়েছে, বিকালবেলা একবার গিয়েছে, আমরা সেই দিন রাত তারপর দিন যাইনি, এরপর দিন আমাদেরকে ওনারাই নিয়ে গিয়েছেন। এবং আমরা তখন সেই দিন আমরা সন্ধ্যাবেলায় বিএনপি নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, চ্যানেল 24-এ বসে পরামর্শ চেয়েছি, জাতীয় সরকারের কথা বলেছি, আর সবাই মিলে এসে দেশ গঠনের কথা বলছি। বিএনপি চেয়ারপারসন তখন নাকচ করছেন যে আমরা এখন জাতীয় সরকারে যাব না, আমরা নির্বাচিত সরকারে যাব। সেই সুযোগটা ওনারা দেন নাই এবং সেই পরিবেশটাও দেন নাই। ওনারা যদি এসে রাষ্ট্রপতির সাথে আলোচনা না করে, সেনাপ্রধানের সাথে প্রথম আলোচনা না করে, যে সেখানে আমরা আগে নিজেরা আলোচনা করি, যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন সংগঠিত করেছে, তারা কি চাই, সেটা খুব তাড়াহুড়া ছিল ওনাদের। কীভাবে দ্রুত ওনারা নিজেদের আয়ত্তে নিতে পারেন এই অভ্যুত্থানের ফল, এই অভ্যুত্থানের ক্রেডিট, সেই চেষ্টাটা সবাই করে গিয়েছেন। তো এই জায়গায় এখন ওনারা যত মিষ্টি মিষ্টি কথা বলে, এগুলো তো হয় না। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, আমি যতটুকু জানি যে হচ্ছে রাশেদ খানকে সচিব পদমর্যাদায় রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো উনি রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় কিছু মানে চাকরি, যেটা চাকরি সচিবরা যে চাকরি করে, ওনারা সে বসে বসে রাজনৈতিক বক্তব্য দিতে পারার কথা না। আমি জানি না, এটা ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন। রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাজ করবে, এবং রাষ্ট্রের কর্মচারী নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম বলতে পারে না, স্যার ডাকা উচিত। কারণ হচ্ছে এটা অনুযায়ী, পদক্রম অনুযায়ী, উনি যদি হচ্ছে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিমন্ত্রী হতেন, মন্ত্রী হতেন, কিংবা হচ্ছে এমনি উপদেষ্টা হতেন মর্যাদা, তাহলে উনি এই ধরনের বক্তব্য দিতে পারতেন। এখন উনি রাষ্ট্রের কর্মচারী, সেই রাষ্ট্রের আইন প্রণেতা হচ্ছে নাহিদ ইসলাম, সেই অনুযায়ী সম্মান রাখা উচিত আছে বলে মনে করি। তো এগুলা আমার মনে হয় বাংলাদেশের এই কালচারগুলো যদি ডেভেলপ না হয়, আমলাতান্ত্রিক যে কালচারগুলো দেখা যায় যে হচ্ছে ডিসিরা, ইউনোরা, এসপিরা সংসদ সদস্যকে মর্যাদা দেয় না, সচিবরা মর্যাদা দেয় না, কথা বলে না। তো এই প্রসেসগুলো মূলত হচ্ছে এইভাবে চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো, এই নিয়োগগুলোর মাধ্যমেই আস্তে আস্তে সুযোগ পেয়ে যায়। তখন সচিবের সাথে সে সেভাবে কথা বলে, তো যখন সচিব দেখা যায় তার পদমর্যাদার একজন এমপির সাথে, একজন মন্ত্রীর সাথে এভাবে কথা বলে, তখন সেই সচিব একই ধরনের কথা বলার জন্য সুযোগ পেয়ে যায়। এগুলো মনে হয় রাষ্ট্রের প্রধানের এই বিষয়গুলো দেখা উচিত, যে হচ্ছে যেই স্কেলে জব করবে, যার যে পদক্রম যেটা, সেই অনুযায়ী হচ্ছে সিনিয়রদেরকে সম্মান প্রদান করে। ধন্যবাদ। আবারও আসছি আব্দুল হান্নান মাসুদ। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, দুটি অভিযোগের কথা আমরা পেলাম আসলে, যে সচিব পদমর্যাদার যিনি লোক আছেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা রয়েছেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্বকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে কথা বলছেন না, এটি আসছে একটি বিষয়। এবং সেই সাথে শপথ গ্রহণের যে বিষয়টি, সেই দিনের শপথ গ্রহণের বিষয়টিতে আসলে বিএনপির তাড়াহুড়াটা এত বেশি ছিল কেন, দুটি যদি ব্যাখ্যা দেন। না, আসলে ওনার ফেসবুক পোস্টের থেকে উনি কি বলেছেন, উনি কি এটা কি অফিসিয়ালি বলেছেন না ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমার মনে হয় না ফেসবুক উনি যে পোস্টটা দিয়েছেন এটা উনি ওনার অফিসিয়াল ক্যাপাসিটি থেকে দিয়েছেন, আমার ধারণা।
তো উনি ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন। অন্য সচিব কি সম্মান, দিতে পারবে এভাবে? অসম্মান, সার কালচারটা ফেসবুক পুরোটাই স্ট্যাটাসকে আসলে খুব হালকাভাবে দেখানো অন্য আসলে মনে হয় সচিব কি খুব দিতে বেশি পারবে? না, সুযোগ আমার নেই। মনে হয় হালকাভাবে না দেখলেও এত প্রাধান্য দিয়ে দেখারও খুব একটা সুযোগ নেই। একটা স্টেটমেন্ট হিসেবে দাঁড়িয়ে যায়। অফিসিয়াল স্টেটমেন্ট ইজ অলওয়েজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট। ফেসবুক ইজ জাস্ট আ সোশ্যাল মিডিয়া, আপনি যে কেউ অনেক কিছুই বলে। সো এখানে উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, ওখান থেকে বসে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। ওনার এই স্টেটমেন্টটা ক্যান কাউন্ট, but it should not be counted as an official statement of the state or BNP or the government. No. আমি এখানে আমার দলের প্রতিনিধিত্ব করছি। হ্যাঁ, আমি আমার দলের ফরেন পলিসির বাইরে, মানে আমি আমার দলের একটা পলিসির জায়গায় আমি থাকবো, আমি আছি, কিন্তু এর মানে এই না যে আমি আমার ব্যক্তিগত মতামত, অভিমত যেটা দিচ্ছি, যে এটা যে আমার দলের অভিমত বা মতামত হবে, আর হলেও আমার মতামতের সঙ্গে যে দলের একমত হতে হবে এমনও কোনো কথা নেই। তো সেই জায়গা থেকে বলছি যে উনি যেটা দিয়েছেন, ফেসবুকে দিয়েছেন, অফিসিয়াল স্টেটমেন্ট সরকার থেকে কি আসে সেটা দেখা যাক। উনি ওনার একটা ব্যক্তিগত মন্তব্য, আমিও তো মন্তব্য করলাম যে না, সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী কোন সরকারি ভাই, চাকরিজীবী কি আপনারা এরকম মন্তব্য করতে পারে শোনেন, কি না, এটা কি আপনারা অন্য সচিব করতে পারবে? যে সার কালচারের কথা বলতেছেন, না, না, এটাই না। তো ব্যুরোক্রেটিক না, কালচার, bureaucratic culture এটাই বলতে হচ্ছে এটা- হীনমন্যতার একটা জায়গা, যে কেন উনি সার এরকম বললো না। রাজনৈতিক বক্তব্য কোন সচিব দিতে পারবে এখন- কিনা? এখন উনি ওনার ব্যক্তিগত অন্য কোনো জায়গায় সচিব রাজনৈতিক বক্তব্য দিতে পারবে ব্যক্তিগত কিনা? জায়গা তার থেকে senior দিছে, officer এবং দের ওনার নিয়েও কথা বলতে পারবে ওনার কিনা? আইন অ্যাপয়েন্টমেন্টটাই ক্ষমতাকে তো নিয়ে। রাজনৈতিক। উনি তো বিশেষ পরীক্ষা দিয়ে আসেন নাই, তাই না? ওনার অ্যাপয়েন্টমেন্টটাই তো রাজনৈতিক। তাহলে কি রাজনৈতিক কারণে বিধিমালা দিছে। কি আলাদা? এখন- মানে অন্য সচিবদের বিধিমালা, চাকরি বিধিমালা যেটা, আর ওনার চাকরি বিধিমালা কি আলাদা একটু? তাহলে আলাদা হলো একটা ওনাকে তো ব্যাপার। সচিব হিসাবে নিয়োগ করেন নাই সচিব সরকার। পদমর্যাদায় নিয়ে করেছে, ওনার এবং মর্যাদাটা political কতটুকু appointment। সেটা সচিব পর্যায়ে, কিন্তু ওনার দায়িত্ব, এটা তো কর্তব্য এবং সচিবের উপর যে হচ্ছে রাষ্ট্রের বিধিমালা, সেটা তো তার প্রতি প্রযোজ্য নয়। প্রযোজ্য নাকি এখন- প্রযোজ্য না, সেটা যে বিধিমালার যে, সেটাই আমি জানতে না, চাইছি। আমি এখন বলছি এই যে হচ্ছে আমি সার অনেক কিছু কালচারটা বুঝি না, না কিন্তু এনে- হচ্ছে আসলে সার সচিব কালচারটা- পদমর্যাদায় জব হয়েছে, শুনেন, সেটা উনি শুনেন, ইয়ে করে বলি। কিনা। সার কালচার সে ব্রিটিশ ঔপনিবেশিক কালচার। ছেড়ে দেন, এটাই ব্যুরোক্রেটিক কালচার। এটার মধ্যে যতদিন আটকায় থাকবেন, এই ব্যুরোক্রেসি থেকে বেরোতে পারবেন না। সো উনি স্যার বলেননি, কি বলেছেন কিনা, যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টে অসম্মানজনক কোনো কথা আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। এবং আমি তো নিজে একটা মন্তব্য দিলাম যে উনি, এই যে আপনি বললেন বিএনপির কথা মন মতো হলে হয়, না হলে, আমি তো বললাম যে আপনারা দেখেন, আপনাদের আন্দোলনের মুখেও হয়তো অ্যারেস্ট হতে পারে, নাও হতে পারে, এটা তো আমার মন্তব্য, তাই না? তো এখন অনেক কিছু হতে পারে। এখন উনি কি দিয়েছে, কি বলেছে, এটা না দেখে সরকার, রাষ্ট্র যেটা বলেছে যে উনি অসুস্থতার কারণে উনি পদত্যাগ করেছেন। এখন একটা কথা আসছে যে উনি যেহেতু আওয়ামী লীগের আমলের প্রেসিডেন্ট ছিলেন, দোসরের প্রেসিডেন্ট, দোসর, উনি সেফ এক্সিট দেওয়া হবে কি হবে না, দিস আর পলিটিক্যাল কোয়েশ্চেন্স। আদৌ ওনাকে সেফ এক্সিট দেওয়া হবে কিনা, উনি দোষী যদি হয়ে থাকে, তারপরে যদি ওনাকে ছাড়া হয়, তাহলে সেফ এক্সিট। এখন উনি দোষী কি দোষী না, আদৌ তো সেটা এখনো জানি না। এখন আগে সেটা বুঝি, দেখি, তদন্ত হোক, অভিযোগ আসুক, তারপরে না বোঝা যাবে যে উনি কি দোষী বা ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কি হবে না। আর আপনারা যদি মনে করেন যে উনি রাষ্ট্রপতি হিসাবে ওনার যে দায়বদ্ধতা আছে, উনি রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেটা এই 5 মাসে আপনারা কিছু বললেন না, এখন পদত্যাগ করার পর আপনারা বলবেন, আপনারা আন্দোলনে নেমে যান। আচ্ছা, যে প্রসঙ্গটাতে ছিলাম যে শপথ নেওয়ার ব্যাপারে বিএনপির বেশি তাড়াহুড়া ছিল, যে না, কারণে এখন ওই দিন দেখেন, নেওয়া হয়েছে, ওই প্রসঙ্গে যদি যুক্ত ওই করেন। মুহূর্তটা আমি মনে করি যে ইলেকশনটা খুবই জরুরি ছিল। দেশের মানে বাংলাদেশকে গণতন্ত্রের রাস্তায় আনাটা খুবই জরুরি ছিল। সেই ক্ষেত্রে ইলেকশনটাও ছিল খুব জরুরি। বিএনপি ক্ষমতায় আসবেন এটা ওনারা ধরে নিয়েছেন, বিএনপি নিজে ধরে নাই। আমাদের নেতা তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তখন বলেছিলেন যে এবারের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। সো বিএনপি যে ক্ষমতায় আসতেছে, স্বয়ং বিএনপি নিজেও হয়তো পারে জানতো না, কারণ যেই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আসতে হয়েছে সেটা হয়তো বা ওনারা মনে করছে না, কিন্তু ওনারা আগের থেকে সাইকোলজিক্যালি সারেন্ডার করে দিয়েছিলেন যে বিএনপি চলে আসতেছে। যার জন্য আমার মনে হয়, এটা আমি আমার মতামতের কথা বলছি, যে আমার মনে হয় যে ওনারা এসব কথা অতীতে বলেছেন, এখনো বলছেন। আর দীর্ঘমেয়াদী কি করবে, ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার এখন মাত্র 6 মাসও হয় নাই, তো দীর্ঘমেয়াদী থাকার কি আছে? 5 বছর যাক বা 3-3.5 বছর যাক, তারপরে আপনারা বলেন যে এটা করছে, আরো চায়। এখন এই 6 মাসের মাথায় বিএনপি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে থাকতে চায়, এখন এই কথা এই মুহূর্তে আমার মনে হয় না এরা মানানসই কোনো কথা হচ্ছে। আচ্ছা, আব্দুল হান্নান মাসুদ, 11 দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফতে মজলিস। তারা 11 দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে গেল, এবং 11 দলীয় ঐক্যে আপনাদেরও দল আছে, 11 দল থেকে শরিকরা বের হয়ে যাচ্ছে। আপনি বলেছেন 2 দিন আগের কথা সম্ভবত, যে জোটে নির্বাচন করতে না
হলে ভালো হতো, কিন্তু নির্বাচনের পরও আপনারা জোটের সাথেই আছেন। আসলে আপনার মন্তব্যের কারণটা কি, কেন আপনার কাছে এটা মনে হয়েছে? না, আমরা ধরুন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর থেকে আমরা একটা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম যে হচ্ছে আমরা আলাদাভাবে নির্বাচন করি, সেই পরিবেশ তৈরি করে আমরা এককভাবে নির্বাচন করে কিছু আসন নিয়ে ইয়াতে কিছু আসন নিয়ে হলো আমরা সংসদে যাই, এবং হচ্ছে আমরা চেয়েছি অন্তত এটা না পারলে অন্তত যেন তৃতীয় জোট করে আমরা একটা ইলেকশনে অংশগ্রহণ করি, বিএনপি জামাত আগের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে, আওয়ামী লীগের বাইরে গিয়ে। এই আসলে বিষয়গুলো আমরা শেষ পর্যন্ত পারিনি, আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা তৈরি করতে পারিনি, আমরা সংগঠনটাকে সেভাবে গুছাইতে পারিনি, মানে সেরকম পরিবেশটাই ছিল না আমাদের, যার ফলে হচ্ছে সংস্কার ইস্যুতে যারা শক্ত অবস্থান নিয়েছে তাদের সাথে আমাদের জোট করতে হয়েছে। এবং জোট পরবর্তী সময়ে তারা প্রত্যেকটা মানে মোটামুটি সব আসনেই, আমার আসনও, তারা ভালো সাপোর্ট দিয়েছে, তাদের নেতাকর্মীরা আমাদের জন্য খেটেছে, মাঠে ছিল দিন রাত, আমাদের নেতাকর্মীরা যেভাবে ছিল মাঠে ছিল। সব কিছুর বাইরেও এটা আমাদের একটা না পাওয়ার কষ্ট, মানে না পারার একটা কষ্ট, যে হচ্ছে আমরা পারি নাই। আমি একটু শেষ করি, আমরা পারি নাই যে হচ্ছে আসলে এককভাবে ইলেকশন করে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল যে আমাদেরকে সামনে রেখে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করবে, আমরা তখন হয়তো পারি নাই। সেই কষ্টটাই আমি সেখানে এক্সপ্রেস করেছি যে হচ্ছে জাতীয়ভাবে আমাদের এটা আমরা সফল হই নাই, ব্যর্থতা ছিল, এবং আমরা সামনের দিকে গুছিয়ে নিতে চাইব। আর এখন আমরা সংস্কার ইস্যুটা নিয়ে, যতদিন সংস্কার ইস্যুটা নিয়ে বিএনপি একদিকে যাচ্ছে, আমাদের মতামত অন্যদিকে, সেই সাথে সেই সংস্কার ইস্যুটার সাথে জামাতের সাথে আমাদের মানে মতের মিল রয়েছে, সেই জায়গা থেকে আমাদের এখনো জোটটা আছে। হ্যাঁ, কিন্তু মন্তব্যটা তো খুব সম্প্রতি, মানে খুব দুদিন আগে আপনি বলেছেন, তো এখনো তো তাহলে সেই সুযোগটা আছে। সংস্কার ইস্যুতে আপনারা তো আলাদাভাবেও এই অবস্থান নিতে পারতেন। আমরা একতাই শক্তি মনে করি, এবং সেই ঐক্যবদ্ধভাবে আমরা সংস্কার ইস্যুগুলো বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ সৃষ্টি করতে আমরা মনে করি যে এই 11 দলীয় ঐক্য যেটা সংস্কার ইস্যুতেই তৈরি হয়েছে এবং ভোটের জন্য তৈরি হয়েছে, এটা এখন থাকা দরকার। যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল, এটা বাস্তবায়ন না হয়, এবং এটাকে কেন্দ্র করে সরকারের উপর আমাদের যে চাপ সৃষ্টি করার জন্য একটা রাজনৈতিক ঐক্যমত থাকা দরকার, সেটা আমরা মনে হয় যে মানে যে মন্তব্য করেছেন সেটা কি আপনার মত না দলীয় মত ছিল? এটা আমি আমার মানে না পারার বেদনাটাকে আমি সেখানে তুলে ধরেছি, যে অনেক কিছু থাকে না যে আমরা চেয়েছিলাম হয় নাই, পরিস্থিতি তৈরি করতে পারি নাই, আমাদের কাছে খুব খারাপ মানে খারাপ লাগছে, না চাওয়া সত্ত্বেও আমাদের একসাথে ইলেকশন করতে হয়েছে, একসাথে আমরা আলাদা জোট করতে হয়েছে, কিন্তু আমাদের চাওয়াটাই সবসময় ছিল যে এনসিপি আলাদা বা স্বতন্ত্রভাবে দাঁড়াক, সেটা পারি নাই, বাস্তবতা ছিল না, সেটাই বলেছি। এবং এর মাধ্যমে এমন না যে হচ্ছে আমরা জামাতে ইসলাম আমাদেরকে যে সহযোগিতা করেছে, পাশে ছিল, বা আমাদের নেতাকর্মীরা তাদের পাশে যেভাবে ছিল, এটাকে ছোট করা ব্যাপারটা একান্তই ন্যাশনালি আমরা আলাদাভাবে দাঁড়াতে পারি নাই, এই ব্যর্থতার জন্য বলা। ধন্যবাদ। ডক্টর সাজেদুল হক রুবেল, আমাদের পাশের দেশ ভারত, ককরোচ আন্দোলন চলছে, ককরোচ জনতা পার্টি যে আন্দোলন আমরা এতদিন ধরে দেখলাম, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি নরেন্দ্র মোদী সরকার মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেছেন। আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি, সিজেপি। এই যে ভারতের আন্দোলনের সাথে বাংলাদেশের আপনি গণঅভ্যুত্থানের 2024 সালের আন্দোলনের কোনো মিল খুঁজে পান কিনা, সেটি কেমন? ধন্যবাদ। আসলে ভারত এবং বাংলাদেশ দুটোর সমস্যা দুই রকম, ঠিক আছে? বাংলাদেশে তো আমরা সেই 14, 18, 24 ভোটে দিতে পারি নাই। ভারতে ভোট হয়, ভারতের ডেমোক্রেটিক সিস্টেমটা অনেক পুরনো, সেই 50-এর দশক থেকে তাদের কনস্টিটিউশন ফর্ম হওয়ার পর থেকে তারা এটা কন্টিনিউ করে আসতেছে। ফলে ভারতের যে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি এবং তার যে হিস্ট্রি, সেটার সাথে বাংলাদেশের হিস্ট্রিটা, বাংলাদেশের পার্সপেক্টিভ কোনোটাই মিলে না, এটা একটা মাথায় প্রথমে রাখতে হবে। এখানে আসলে এই আন্দোলনটা কীভাবে শুরু হয়েছিল, এর মূল দাবিগুলো কী ছিল, এটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে হচ্ছে প্রথম হচ্ছে সেই এক বিচারপতির ককরোচ বলা তরুণ প্রজন্মকে, সেখান থেকে একটা ট্রল করে, একটা হাস্যরস করে, বা বিজেপির নামের সাথে মিল রেখে সিজেপি তৈরি করা, এবং সেটার হঠাৎ একদিন বা 2 দিনের মধ্যে ইনস্টাগ্রামে তাদের 24 মিলিয়ন ফলোয়ার্স বেড়ে যাওয়া। এরপরে দেখা গেল এই আপনার হচ্ছে অফলাইনে এই জুন মাস থেকে তারা মুভমেন্ট শুরু করলেন অনলাইনের বাইরে এসে। এটা শুরু হলো একটা বিশেষ তারিখকে কেন্দ্র করে, সেটা হলো 1 জুন। 1 জুনের ব্যাপারটা কী ছিল? 1 জুনে তাদের আবার নতুন করে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা সরকার করছে। কেন? কারণ তার আগে যে মেডিকেল পরীক্ষাটা হয়েছিল, তাদের ভাষায় নিট আর কি, ওই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
ফাঁস হওয়ার কারণে একটা বিক্ষোভ তৈরি হয়েছে এখানে, ছাত্রদের মধ্যে একটা ইয়া তৈরি হয়েছে, কয়েকজন আত্মহত্যা করছে। এবং সেটাকে ধরে 12 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। এটা পরে 12 জন ছেলে মেয়ে আত্মহত্যা বেসিক্যালি করেছে, কিন্তু যখন আবার নতুন করে 1 জুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, তখন ওরা আবার নতুন করে পরীক্ষা প্রিপারেশন নিতে হবে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে 12 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। এবং এই আত্মহত্যা করার পরেই কিন্তু 1 জুন থেকে আপনার ওখানে আপনার বিক্ষোভ শুরু হয়ে যায়। বিশেষ করে 4 বা 5 জুন যখন ওই যে সিজিপির যে প্রধান সে আমেরিকার থেকে এসে এখানে আন্দোলন শুরু করার পর, কিন্তু এখানে স্পষ্ট 3টি দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। তার মধ্যে প্রথমটা হচ্ছে ওই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তার পদত্যাগ, মানে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং আপনার হচ্ছে সোনাম ওয়াংচুক, ঠিক আছে, তার উপরে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে যাতে গ্রেপ্তার করা না হয়। তারপর হচ্ছে যে যারা আত্মহত্যা করেছিলেন তাদের সেই 12 জনকে 1 কোটি টাকা করে দেওয়া লাগবে, এরকম 3টি দাবিকে নিয়ে তারা আন্দোলনটা শুরু করে। কিন্তু এখানে মনে রাখতে হবে, তারা আন্দোলন শুরু করলো, সিজিবি আন্দোলন শুরু করলো, এখানে বামপন্থী ছাত্ররা প্রথমে যন্তর মন্তরে আন্দোলনটাকে অগ্রসর করে নেওয়ার জন্য তাদের একটা বড় ভূমিকা ছিল। একই সাথে কংগ্রেস কিন্তু তাদের ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান করে। এদিকে আইএসআ, এআইএসএফ বা এসএফআই, এই ধরনের ছাত্র সংগঠনগুলো, লেফট উইং ছাত্র সংগঠনগুলো, তারাও এখানে পূর্ণদমে কাজ শুরু করে। আবার কংগ্রেস কিন্তু একটা ভিন্ন দাবি উত্থাপন করে নিয়ে এসেছিল, যে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি। এটা কিন্তু হচ্ছে স্বতঃস্ফূর্ত এখানে যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছে তাদের ঠিক সেটা দাবিটা ছিল না। আর এটা করার ক্ষেত্রে আপনি দেখবেন যে 2012 সালের পর থেকে এই প্রথম জনতা, এর আগেও কিন্তু অনেকগুলো আন্দোলন হয়েছে। আপনি দিল্লির শাহিনবাগ আন্দোলনের কথা আপনার শুনে থাকবেন আর কি, খুব বিখ্যাত আন্দোলন, সেটাকে তারা দমন করতে পেরেছে। কিন্তু কোনো আন্দোলনই আসলে কার্যকর জায়গায় যায় নাই। এই প্রথম তারা একটা কার্যকর জায়গায় গিয়েছে, যে একটা তাদের হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারকে নামিয়ে দিয়েছে। এবং ইনাকে রক্ষা করার জন্য এত বেশি কেন নরেন্দ্র মোদীরা হচ্ছে ছিল, কারণ ইনি ছিলেন খাস আরএসএস এর লোক, ঠিক আছে। এবং তার পদত্যাগ মানে হচ্ছে বিজেপির যে আরএসএস ব্লক রয়েছে তাদের একটা বিরাট বড় হচ্ছে মার খেয়ে যাওয়া, এবং এই জায়গাটা তারা হলো ডিফিটেড হয়ে গেছে তাদের রাজনীতি। এটার ক্ষেত্রে বাংলাদেশের মতো এখানে হয়তো গণ অভ্যুত্থান, যেটা শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ইউনিটারি কান্ট্রি, হ্যাঁ, ভারতবর্ষের মতো ফেডারেল কান্ট্রি না, ইউনিটারি কান্ট্রিতে যেমন সহজ হয় বা সেখানে যেমন একটা ক্রাইসিস থাকে যে ইলেকশনের মাধ্যমে গভর্নমেন্ট বদল করা যায় না, কিন্তু ভারতে যেতে অপশন আছে ইলেকশনের মধ্যে গভর্নমেন্ট বদল করা। এই আন্দোলনে ইম্প্যাক্ট আগামী যে ওদের লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনের পূর্বে বলে আমরা আশা করি আর কি। জি, ধন্যবাদ। ব্যারিস্টার এজাজ কবির, আপনার কাছে আসতে চাই যে ভারতের ককরোচ আন্দোলনের দায়িত্বশীলদের মুখ থেকে যে ককরোচ শব্দটি আসলো, তেলাপোকা শব্দটি আসলো, এবং সেটি থেকে সাধারণ একটা ক্ষোভ থেকে একটা দাবানলের রূপ নিল। বাংলাদেশে আমরা সেটা দেখেছি 2024-এ রাজাকার শব্দটি থেকে কিভাবে করে হঠাৎ করে স্ফুলিঙ্গ জন্ম নিয়েছে। তো এই যে ভারতের সরকার পতন আন্দোলনে না গড়ালেও আন্দোলনকারীদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে সরকারের দায়িত্বশীলদের এই যে শব্দ চয়নে অসাবধানতা, এটি কি শুধুমাত্র ব্যক্তির ভুল নাকি আসলে সবার ভুল, রাজনৈতিক সংস্কৃতির ভুল হিসেবে আপনি দেখেন? না, এটা আসলে আমার কাছে মনে হয় একটা ব্যক্তিগত শব্দচয়নের ভুল আছে, ক্ষমতার দাম্ভিকতা আছে, লম্বা সময় থাকার কারণে যেই দাম্ভিকতাটা চলে আসার কথা সেটার একটা ব্যাপার আছে। আবার অনেক সময় ক্ষমতার দাপটে, পার্টির ভিতরে ক্ষমতার দাপটের যে কারণে হয়তো অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, সেটার একটা মনস্তাত্ত্বিক অনেক ব্যাপার আছে। এটা একতরফা আমার মনে হয় না বলা সেভাবে ঠিক হবে। ককরোচ পার্টি যেটা করেছে সেটা আমাদের দেশে হয়েছে আগে, নেপালও হয়েছে, শ্রীলঙ্কাও হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো অন্য কোনো দেশ এত সম্ভবময় দেশ না। বাংলাদেশে কিন্তু সকল কিছু সম্ভব। যেরকম দেখেন আমাদের এই যে জুলাই আন্দোলন করে এই ছাত্ররা এখন হান্নান মাসুদ ভাইয়ের মতো নেতারা এখন পার্লামেন্টে আছেন, এরকম অনেক লোক আছে, রুবেল ভাইয়ের মতো লোক আছে, আমাদের মতো লোক আছে, আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করেও পার্লামেন্টে যেতে পারিনি। সো বাংলাদেশ সকল সম্ভাবনাময়ের একটা দেশ, সম্ভব। কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই জেনজি বলেন বা যাই বলেন, ওনারা কিন্তু পার্লামেন্টে যেতেও পারে নাই।
কিন্তু আমাদের দেশে নেপালে তো এমনও প্রাইম হতে মিনিস্টার পারে- হয়েছে না, বাদশাহ। এমনও তো হতে পারে যে ভারত আসলে শিক্ষা নিয়েছে বাংলাদেশের উদাহরণটা নিয়ে, তারপর তারা সাবধান হয়ে গিয়ে হয়তো একটু ব্যাকফুটে গিয়েছে, এমনও তো হতে পারে। নাহলে হয়তো আমরা সেখান থেকেও কিছু মেম্বার অফ পার্লামেন্ট দেখতাম। না, হয়তোবা দেখবো না সেটা জানি না, কিন্তু ভারতের এই ককরোচ পার্টির আন্দোলন বা কি এগুলো নিয়ে আমি বাংলাদেশি হিসেবে আসলে অতটা মানে খুব বেশি আমি এটাতে অত বেশি মনোযোগ দিতে চাই না। আমার দেশের থেকে আমি শুধু যতটুকু বুঝি যে অতীতে আমার পররাষ্ট্রনীতি ছিল ভারতমুখী, এক নীতি এবং স্বেচ্ছাসেবী, এবং বর্তমানে এখন আমরা সেই জায়গাতে নেই। আমাদের ভারতের সঙ্গে একটা লেনদেনের সম্পর্কে আছে, এবং আমরা একটা মানে আমাদের নিজেদের ইন্টারেস্ট আগে দেখে রাখবো। এখন ওখানে আন্দোলন হয়ে কে আসলো কে না আসলো সেটা আমাদের কাছে বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যেই সরকারই আসবে সেই সরকারের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক যেন থাকে, তাদের স্বার্থ যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের স্বার্থ যেন তারা রক্ষা করে, এবং আমাদের স্বার্থে যেন তারা কোনো ব্যাঘাত না ঘটায়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, এবং আমরা সেখান থেকে তাই আশা করবো। যে এর চেয়ে বেশি ইন্ডিয়ার কোন মন্ত্রী পদত্যাগ করলো তাতে কিছু আমার মনে হয় না আমাদের অত কিছু আরেকটা বিষয় নিয়ে আসি যে কয়েকদিন আগে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর একটি শব্দ নিয়ে বেশ আলোচনা হয়েছে, যদিও তার ব্যক্তিগত ফোন আলাপ, তারপরও সেই শব্দটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে। এই যে এই প্রজন্ম তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে পারে না, এটি কি আসলে জেনারেশন গ্যাপের একটা প্রতিক্রিয়া হিসেবে আসে কিনা, আর সিনিয়র যে জেনারেশন তারা কি বুঝতে পারে কিনা? না, আসলে দেখেন, ছাত্ররা কোনো সময় তুচ্ছ তাচ্ছিল্য পছন্দ করেনি, এটা জেনারেশন না। আপনি 70 দেখেন, 72 দেখেন, 90 দেখেন, কোনো সময় ছাত্ররা তুচ্ছ তাচ্ছিল্য পছন্দ করেনি। এবং যত স্ফুলিঙ্গ থেকে শুরু করে মেজর কোনো টার্নওভার হয়েছে সব কিছু ছাত্রদের ওই আন্দোলন থেকেই হয়েছে। সো আমাদের শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, এবং পরবর্তীতে আরও যেসব দাবি দেওয়া ছিল ওগুলো মেনে নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ জেনারেশন গ্যাপ একটা থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে মনে করেন যে আমাকে অটো পাস করায় দিতে হবে, আমার পরীক্ষার প্রশ্নপত্র সহজ করে দিতে হবে। জিনিসটা সেরকম চাওয়া হলে তো আর তাহলে পরীক্ষার প্রয়োজন কি, তাই না? হ্যাঁ, তবে শিক্ষামন্ত্রী ওই সময় যে মন্তব্যটা করেছিলেন সেটা আসলে আমার কাছে মনে হয় যে নিষ্প্রয়োজন ছিল, বা উনি হয়তো বা ফোনে একটা কথা বলছিলেন। ফোনে তো আমরা ব্যক্তিগতভাবে তো অনেকভাবে অনেক কিছুই নিজেদের অনেক কিছুই প্রকাশ করি, কিন্তু আসলে যে আমরা সেটা মিন করি তাও না। সেটা আমাদের হয়তো বা আমি আমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবো, বা আপনার সঙ্গে এখন টিভির সামনে তো আমি সেভাবে কথা বলবো না, অনেক সময় অনেক কিছু মিন করা যায় না। বাট ইয়েস, এটা জেনারেশন গ্যাপ না, ছাত্ররা কোনো সময় না আপনার তুচ্ছতাচ্ছিল্য মেনে নেয়নি, কোনো নিবেও না, এবং তখন সে যেটা হয়েছিল সেটার জন্য তো উনি অনুতপ্ত, এবং ছাত্রদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী এখন চলছে। এখন আমি মনে করি যে সেটা হচ্ছে যে মাত্র প্রায় 6 মাসের কাছাকাছি হলো, আমরা তো অনেক দিন পর ইলেকশন করে একটা সরকার দেখতে পাচ্ছি। অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক মানে হিকাপস আছে। এটা আপনি কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নাই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অনেক জায়গায় সমস্যা আছে। কিন্তু আমি ইলেকশনে এসে, ক্ষমতায় এসে তো আমি আলাদিনের চেরাগ হাতে পাইনি। আমাকে তো এগুলো সবগুলি ম্যানেজ করতে হবে। প্লাস 17 বছরের প্রশাসনিক যে লেয়ারিং, এই লেয়ারিংগুলিকে তো সামাল দিতে হবে, এবং আমি সব করে ছাঁটাই করে আমি কাকে আনবো, সেই যোগ্য লোকও থাকতে হবে। বরঞ্চ আমি 5ই জুলাইয়ের পরে আমি বলেছিলাম, যমুনা টিভি টক শোতে আমি বলেছিলাম যে এনসিপি যেটা পারে নাই, আসলে আমি ব্যক্তিগতভাবে এনসিপির থেকে আশা করছিলাম যে এনসিপি একাই ইলেকশন করবে। এটা করলে হয়তো আমাদের দেশের জন্য ভালো হতো। যাই হোক, ওনারা ওনাদের রাজনৈতিক পথে গিয়েছেন। তখন আমি যমুনা টিভির টক শোতে বলেছিলাম, যাই করেন আপনারা আওয়ামী লীগ আর জামাতের ফাঁদে পা দিয়েন না। তো আমার কাছে মনে হয়েছে টু সার্টেন এক্সটেন্ট এখন পর্যন্ত ওনারা হয়তো বা কোনো একটা অংশে ফাঁদে পা দিয়েছে, কিছু অংশ হয়তো বা বুঝতে পেরেছে, আর কিছু অংশ হয়তো বা বুঝতে পারেনি। এখন যদি কথার কথা তর্কের খাতিরে বলি, আমি পাঞ্জাবি পরে আছি, ভাই পাঞ্জাবি পরে আছে, ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, এই জন্য তো আমরা জামাত না। কিন্তু কথা হচ্ছে রাজনীতি করতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে কোনটা আসলে আওয়ামী লীগ জামাতের ফাঁদ, কোনটা জামাতের ফাঁদ, কোনটা ভূ রাজনৈতিক ফাঁদ, এসব জায়গা থেকে ওনাদেরকে আরো বুঝতে হবে। বিএনপিরও ফাঁদ আছে, অবশ্যই থাকবে, রাজনীতিতে ফাঁদ থাকবে, আপনাদেরও ফাঁদ আছে, কিন্তু আপনারা থাকবেই সেগুলো বুঝে শুনে দেশের স্বার্থে কতটুকু একসাথে চলা যায়, এবং বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে। ঠিক আছে, আপনারা চোপ্পুর অপসারণ চেয়েছিলেন, উনি তো এখন নেই, এখন নাই তাতেও আবার প্রবলেম হচ্ছে।
ভবিষ্যতে যদি মামলা হয় তখন আবার বলবেন সেটা বিএনপি স্বার্থে হচ্ছে। এইভাবে বললে হবে না, একটা জায়গায় এসে আপনাদেরকে থামতে হবে। আপনারা প্রেসিডেন্টের অপসারণ চেয়েছিলেন, এখন প্রেসিডেন্ট স্বয়ং নিজেই চলে গেছে, কারণ তার মানে তখন কেন যায়নি আর এখন কেন গেল সেটার একটা মানে লাভ লসের হিসাবটা দিলে মনে হয় সরকারের বুঝতে লাভ হতে ভালো হতো। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ধন্যবাদ আপনাকে। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গতে ছিলাম যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা আপনি, একটু পেছন ফিরে তাকালে ওই সময়কার সাথে এখনকার ভারতের যে অবস্থা, আপনি কোনো মিল খুঁজে পান কিনা বা কোনো অমিল খুঁজে পান দেখেন, কিনা? যুগে যুগে কিছু আন্দোলন তৈরি হয় নতুন নতুন নেতৃত্ব তৈরির জন্য। ভারতের বর্তমান যে শিক্ষামন্ত্রী যিনি পদত্যাগ করলেন, উনিও কিন্তু একটা আন্দোলনের ফসল, উনিও কিন্তু একটা প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন বিরুদ্ধে আন্দোলন কোটা করে নেতা বিরোধী হয়েছেন। আরক্ষণ বিরোধী আন্দোলনের ফসল। কোটা বিরোধী আন্দোলনের ফসল। এরকম হচ্ছে আবার কি ফান্ডে একজন ছিল যে পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়েছে মনে হয় রাজস্থানের, ফার্নান্দেজ, হ্যাঁ, সরি উনিও কিন্তু অল্প বয়সে মন্ত্রী পর্যন্ত হয়ে গিয়েছিলেন। ঠিক বাংলাদেশের ধরেন 69 গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র নেতারা, প্রত্যেকটা আন্দোলনই হয় জেনারেশন গ্যাপের কারণে। কারণ আসলে বাস্তবতা হচ্ছে এটা, তখন 20-30 বছর পর পর অভ্যুত্থান আপনি দেখবেন, মানে এই জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে অধিকাংশ এই স্পেশালি নিম্ন কি বলে মধ্যবিত্ত নিম্ন আয়, পরিবার থেকে বেশি। মধ্যবিত্ত পরিবার থেকে। তা আপনি যখন লিডারশিপ তৈরির জায়গা যখন হচ্ছে রাজনৈতিকভাবে বন্ধ করে দিবেন, যেমন আগে ছাত্র সংগঠনের মাধ্যমে জাকসু এগুলোর মাধ্যমে ছাত্র নেতা তৈরি হতো, সেখান থেকে জাতীয় নেতা তৈরি হতো। কিন্তু আপনি যখন এই জায়গাগুলোতে যখন বন্ধ করে দিবেন, তখন ঠিক হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে বড় বড় নেতা তৈরি হবে। ঠিক একইভাবে ভারতে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে। এরাই আবার হচ্ছে পরবর্তী 10 বছর, 15 বছর, 20 বছর পরে এরাই আবার হচ্ছে রাষ্ট্রের মেন নেতৃত্বে আসে। যেমন ধরুন হচ্ছে 90 গণঅভ্যুত্থানের সময়কার যারা যেই ছিল, যে জেনারেশন ছিল, সেই জেনারেশনে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী, সেই জেনারেশনের বর্তমান শিক্ষামন্ত্রী, সেই জেনারেশনের বর্তমান পানি সম্পদ মন্ত্রী, সেই জেনারেশনের বর্তমান চিফ হুইপ, মানে জেনারেশনটা এটাই। আমানুল্লাহ আমান উনিও সেই জেনারেশনের ছিলেন। তো ঠিক একইভাবে এখন 24-এর গণঅভ্যুত্থানের জেনারেশন, ওনারাও 10-15 বছর পরে সরকার গঠন করবে, এটা বাস্তবতা। আসবে 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে, মানে এটা জেনারেশনের বাস্তবতা। প্রত্যেকটা রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে লিডারশিপ তৈরি হয় এবং তারাই একসময় রাষ্ট্রের নেতৃত্বে আসে। এটা একটা গেল। আর হচ্ছে বিএনপির অনেকগুলো কথাই বললেন যে 5 মাস 6 মাস বিএনপি যোগ্য লোক পাচ্ছে না, ছাঁটাই করে, যোগ্য লোক তো থাকতে হবে, ছাঁটাই করে কি হবে? ছাঁটাই তো বিএনপি করে না যে তা না, তো যোগ্য লোক আবার হচ্ছে সেটা কিন্তু হচ্ছে বিএনপি কোনো না কোনো পদবি আপনি দাঁড়িয়ে। একবারে লক্ষ না, লক্ষ মানুষ ছাঁটাই একেবারে করে লক্ষ আওয়ামী লক্ষ লীগের কথা লক্ষ লক্ষ বলতেছি না, মানুষ আমি ছাঁটাই জানি করে না, আপনি লক্ষ লক্ষ লোক তো পাবেন না। আমি 10-12 100 জন ছাঁটাই আমি করতেই জানি পারেন। না বিএনপির কাছে লোকের যোগ্যতার মানদণ্ড থাকতে কি। যেমন বিএডব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগ করা হলো, আপনার হচ্ছে বিসিসির চেয়ারম্যান নিয়োগ করা হলো, কয়েকটা সংস্থার মহাপরিচালক নিয়োগ করা হলো, সব দেখলাম যে হচ্ছে বিএনপির এক একটা অঙ্গ সংগঠনের নেতা, কেউ বাদ নাই। প্রত্যেকটা জেলা পরিষদের প্রশাসক দেওয়া হলো, সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হলো। এদের যোগ্যতা একটা আছে, কিন্তু আবার যোগ্যতাটা কি ওই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে নির্বাচন করতে গিয়ে প্রত্যেকেই মোটামুটি যারা আছে। এই যে আপনি সিটি কর্পোরেশনে যাদেরকে প্রশাসক করা হলো, ওরা জনগণের কাছে প্রাইস গিয়েছিল, পোস্টিং এর কথা বলছেন। প্রাইস পোস্টিং মানে রাষ্ট্রের জায়গায় আপনার প্রাইস পোস্টিং নাকি যোগ্যতা, কোনটার ভিত্তিতে আপনি এই জায়গাগুলো দিচ্ছেন? জি, যে জনগণের টাকা অভিযোগগুলো খরচ এসেছিল। করতেছেন। এরা যে আবার হচ্ছে বিভিন্ন ধরনের কি করবে, দলীয় নেতাকর্মীদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনি কি এগুলো করতেছেন নাকি যোগ্য লোক খুঁজতেছেন? এই ব্যাখ্যা কিন্তু বিএনপির কাছ থেকে আমরা আজ পর্যন্ত পাইনি। বিএনপি ধরুন হচ্ছে ক্ষমতায় আসার পর বলতেছে যে হচ্ছে বিএনপি তো মাত্র 6 মাস গেল, আপনি এত তাড়াতাড়ি কিভাবে বলতেছেন যে হচ্ছে বিএনপি সামনে কি শেষ করবে? পর্যায়ে রয়েছে। না, আমি একটু রিপ্লাই দিতে হচ্ছে, কারণ বিএনপি তো আমরা দেখছি যাচ্ছে একে ক্ষমতায় এসেই নীল নকশা করছে 6-7 কিভাবে হচ্ছে একটা ইলেকশন করে নিজেরা ক্ষমতায় থাকা যায়, বিচারপতির মেয়াদ 2 বছর বাড়াই দিয়া। 91 ক্ষমতায় এসে কিভাবে হচ্ছে 94 কিভাবে মাগুরা নির্বাচন করেছে, করছে, এবং 96 কিভাবে হচ্ছে জনগণের দাবি না মেনে নির্বাচন করেছে, টিকতে না পেরে পদত্যাগ করছে। আমরা তো বিএনপি থেকে দেখেছি এবং এখনো দেখছি বিএনপি কিভাবে তার দেওয়া ওয়াদাগুলা, যেমন হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় বিএনপি এটা বাস্তবায়ন করার নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু বাতিল করে দিয়েছে ক্ষমতা এসে। দুর্নীতি দমন কমিশন আইন বাতিল করে দিয়ে, অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। বিএনপি অনেক অধ্যাদেশ কিন্তু একটু সংশোধন করেও বিএনপি সংসদে পাশ করেছে, কিন্তু ইয়াতে যেই অধ্যাদেশগুলো, যেই দুর্নীতি দমন কমিশন, ঘুম কমিশন কিংবা হচ্ছে আপনার এই মানবাধিকার কমিশন, যেগুলো মূলত জনগণের অধিকার রক্ষা করে সরকারকে জবাবদিহিতার আওতায় আনে, সুপ্রিম কোর্ট সচিবালয়, এগুলাকে বিএনপি কিন্তু হচ্ছে এগুলা বিএনপি বাতিল করে দিয়েছে। আব্দুল হান্নান সময় মাসুদ, তো নেই, একেবারে একটু শেষ পর্যায়ে রয়েছে, সংক্ষেপে একেবারে একটু শেষ বলে দিই। পর্যায়ে রয়েছে। মানে আচ্ছা, যেহেতু অনেকগুলো অভিযোগ করেছেন, আমাকে একটু সুযোগ দিতে হচ্ছে। আমরা বুঝতে পারতেছি হচ্ছে আসলে সারাদিনটা কিভাবে কাটাতে চাচ্ছে বিএনপি। একদমই শেষ একটু পর্যায়ে রয়েছে। সংক্ষেপে বলে জি। দেই, সেটা হচ্ছে উদাহরণ দিয়ে বলে দেই যে এনসিপি এবং বিরোধী দল শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে চাননি, আজকে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হিসেবে নেই।
সো ওনারা বিএনপি ওয়াদা রাখবে কি রাখবে না এটা সময়ের হাতে ছেড়ে দেন। দেখেন উনি হয়তো বা আজকে যেভাবে চাচ্ছেন এইভাবে হয়তো বা আসবে না, অবশ্য ভবিষ্যতে যদি হয়ে যায় তখন আপনারা আজকের মতো এই যে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট নাই এরকম কমপ্লেন আর ভবিষ্যতে আর করেন না, যদি আপনাদের এই কথাবার্তা যদি হয়ে যায়। এটা প্রেক্ষাপটে ঠিক একটা আছে, এর কথা চেয়ে বেশি আমার আমার বলার বলতেই কিছু হয়, নেই। মানে হচ্ছে বিএনপি তো এই ধরনের সময় দেখেন, দেখবো তো আমরা আর আপনারা যে কথা নেক্সট বলতেছেন ইলেকশন এগুলো আসলে আপনারা দেখা দেখেন যাবে নাই। যে আপনি সেটা নিয়ে আবার মাগুরা বিরোধী দলের ইলেকশনের সাথে কথা কি ধরনের বলতেছেন, তৈরি হয় এগুলো দেখেন নাই, দেখি নাই, এবং বইপত্র আমরা পড়ছেন, জেনেছি, আওয়ামী আপনাদের লীগের মুখ থেকে literature জেনেছি। কনসার্টের আমাকে শেষ হিসাব, করতে অনেক হচ্ছে, কিছু, আমার মনে অনেক হয় হিসাব এই নিকাশ আলোচনায় আছে। অভিযোগ দুইবার ক্ষমতায় শেষ দুইবারই হবার জাতীয় নয়, সংকট আজকে তৈরি করা আমাকে হয়েছে। শেষ করতে হচ্ছে। বিএনপির ডক্টর পক্ষ সাজিদুল থেকে। হক রুবেল, ধন্যবাদ আপনাকে। এবার কি সংকট তৈরি করেছে আব্দুল সেটা হান্নান দেখেছি। মাসুদ, অসংখ্য ধন্যবাদ, এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ধন্যবাদ। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।